দর্শক আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ রাজদরবার অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় সিলেট যুবলীগের একাল সেকাল। সিলেট যুবলীগের যে সাংগঠনিক তৎপরতা এবং সাফল্য কিংবা ব্যর্থতা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আজকে বাংলা ভিউ স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন আজাদুর রহমান আজাদ। সিলেট অঞ্চলে উনি অত্যন্ত পরিচিত একজন সাবেক ছাত্রনেতা, সাবেক যুব নেতা, বর্তমানে একজন আওয়ামী লীগ নেতা এবং পরপর 4 বারের নির্বাচিত সিসি কাউন্সিলর। জনাব আজাদুর রহমান আজাদ আছেন শিক্ষা বিষয়ক সম্পাদক সিলেট মহানগর আওয়ামী লীগের। পাশাপাশি আমরা যে যুবলীগের একাল সেকাল নিয়ে কথা বলবো, সেই সিলেট জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। পাশাপাশি আছেন খন্দকার মহসিন কামরান, তিনি সিলেট জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং একজন সাবেক ছাত্রনেতা। জনাব আজাদুর রহমান আজাদ এবং খন্দকার মহসিন কামরান, আপনাদের স্বাগত জানাচ্ছি রাজদরবার অনুষ্ঠানে। আমাদের সবাইকে ধন্যবাদ আমাদেরকে এই অনুষ্ঠানে সুযোগ করে দেওয়ার জন্য। জি, আমরা প্রাসঙ্গিক বিষয়ে আসলে যদি সরাসরি চলে যাই, আমি প্রথমে যদি জনাব আজাদুর রহমান আজাদের কাছে যাই, যে আপনি একজন সাবেক ছাত্রনেতা, সাবেক একজন যুব নেতা এবং বর্তমান যে কমিটি, এই কমিটিটি যখন 2003 সালে সম্মেলন হয়েছিল যুবলীগে, তখন আপনি নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। তার পরবর্তী সময়ে একটা দীর্ঘ সময় থেকে যুবলীগের তেমন কোনো তৎপরতা আসলে চোখে পড়েনি, যেটি সিলেট অঞ্চলে কথিত আছে। এখন কিন্তু যুবলীগ বেশ ফুরফুরে মেজাজে, কারণ কিছুদিন পরেই আসলে যুবলীগের জেলা এবং মহানগরের সম্মেলন। কেমন ছিল আপনাদের সময়টুকু, ছাত্র রাজনীতি কিংবা যুব রাজনীতির সময়টুকু? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে বাংলা ভিউ রাজদরবার অনুষ্ঠান, যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে। প্রথমে বলি, আসলে আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগে যোগদান করেছি। সেটার বয়স কবে সে বলা যাবে না, মানে বলতেও পারি না। আর পারিবারিকভাবে হলো গিয়ে আমি একটি রাজনৈতিক পরিবারের সন্তান। আমার চাচা, আমার ভাই, আমার বাবা এই আওয়ামী লীগ রাজনীতি করার জন্য দীর্ঘদিন কারাবরণ করেছিলেন বিভিন্ন সময়। আপনি তো শুরুতেই বলেছেন আমি ছাত্রলীগ করেছি, যুবলীগ করেছি, আবার আওয়ামী লীগ। আমি ছাত্রলীগ করেছি, আবার আওয়ামী লীগ, যুবলীগ করেছি, এরপরে আবার আওয়ামী লীগে, তারপরে আবার যুবলীগে। বিভিন্ন সময়ের প্রেক্ষাপটে আমাকে এই জায়গায় নিয়ে আসতে হয়েছে। আমাকে যে সময় হলো গিয়ে আমি মনে করি যে এটা বাংলাদেশের সর্বকনিষ্ঠ একজন যুবলীগের জনকন্যা ছিলাম আমি, সিলেটের মতন জায়গায়। আমার বয়স তখন 26 বছর। আমার বন্ধু বান্ধব সবাই ছাত্রলীগ করেন। মোদ্দা কথা যেটা হলো কি, আমি যে সব মিছিল দিই তখন আমি ছাত্রলীগের নামে মিছিল দিই, কিন্তু আমি যুবলীগের জয়েন করবে না। তারপরে এটা আস্তে আস্তে আমার একটু ঠিক হয়েছে। আমার বন্ধু বান্ধব কেউ তখন আমার সাথে যুবলীগ করতে কেউ বাধ্যই না, মানে সবাই ছাত্রলীগ। কতদিন করতে পেরেছিলেন যুবলীগ ওই সময়টাতে? ওই সময় আমি 97 থেকে যুবলীগ জয়েন ছিলাম। এবং আমাদের মহানগর আওয়ামী লীগের যে সময় সম্মেলন হলো, প্রথম যে কমিটি হলো, এই কমিটির তথ্য গবেষণা সম্পাদক হওয়ার আগ পর্যন্ত আমি যুবলীগই ছিলাম। তারপরে আর আমি যুবলীগে বেশি দিন ছিলাম। আমাদের সাবেক যুবলীগের সাবেক সংগ্রামী চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা, এখন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, এবং বাংলাদেশ আওয়ামী লীগের এখন যিনি কাজী কমিটির সদস্য এবং যুবলীগের তৎকালীন সময়ে সাধারণ সম্পাদক মির্জা আজম, এই দুজনেরই আসলে এই দুজন মানুষেরই উৎসাহ উদ্দীপনে আমাকে আবার যুবলীগে আসতে হলো। ওনারাই বললেন যে তুমি যুবলীগের হাল ধরো, তোমাকে আমরা যুবলীগের দায়িত্ব দিব। আজকে যেভাবে 29শে জুলাই সম্ভবত যুবলীগের সম্মেলন হবে, ঠিক সেইভাবে হলো গিয়ে আমাদের সম্মেলনটা 30শে জুলাই হবে। এবং আমরা সরাসরি ভোটের মাধ্যমে আজকে যেভাবে কাউন্সিলর বৃন্দরা যে বাসা বাড়িতে আমাদের কেন্দ্রীয়রা উপস্থিত হচ্ছেন, আমরাও ঠিক সেই সময় উৎসবমুখর পরিবেশে ওই জন্য আমরা যুবলীগের কাউন্সিলের মাধ্যমে সরাসরি ভোটের মাধ্যমে আমরা সেদিন আমি সাধারণ সম্পাদক। জনাব খন্দকার মহসিন কামরানের কাছে যাই। আপনি কিন্তু দীর্ঘ প্রায় 1 যুগের মতো হচ্ছে যে সিলেট জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন, এবং যেহেতু সম্মেলন সন্নিকটে, আপনি আসলে ভারপ্রাপ্ত থেকে ভারমুক্ত হওয়ার সময়, এই সময়টাতে বিগত দিনের অনুভূতিগুলো কেমন ছিল, কি করতে পেরেছেন গত 1 যুগে যুবলীগের জন্য? ধন্যবাদ।
বাংলাদেশ রাজদরবার অনুষ্ঠানে স্বাগত জানানোর জন্য আমাকে। আসলে আমি আন্তরিকভাবে চেষ্টা করেছি সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমার পূর্ববর্তী যারা ছিলেন তাদের গ্যাপটা ফিল আপ করার জন্য। জি আমি 3 দফা দায়িত্বপ্রাপ্ত হই। আমার প্রথম সভাপতি জগদীশ চন্দ্র দাস ছিলেন, তার সাথে আমি সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করি। জি পরে ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহের ছিলেন, তার সাথে আমি কাজ করি। এরপরে বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি শামীম আহমদ, উনি তৃতীয় সভাপতি আমার, তার সাথে আমি 1 যুগের বেশি সময় ধরে কাজ করছি। জি তো আমরা বিভিন্ন উপজেলায় আমরা বড় বড় কর্মী সভা করেছি, আহ্বায়ক কমিটি করেছি। জি। যেটা প্রথম আমি আবু তাহের ভাইয়ের সাথে করেছি, শামীম আহমদের সাথে আমরা একসাথে খানেঘাটে প্রথম আহ্বায়ক কমিটি করি দীর্ঘ প্রায় 24 বছর পর। সেখানে কোনো কমিটি ছিল না। তেমনি তৎকালীন জেলা আওয়ামী লীগের সভাপতি আনম শফিকুল শামীম থাকতে জি আমরা বিশ্বনাথে একটি স্ট্যান্ডিং কমিটি করে দিয়েছিলাম, পরবর্তীতে এটা আহ্বায়ক কমিটি হয় দীর্ঘ 12 বছর পরে যেটা হয়েছিল। তেমনি আমরা বিভিন্ন উপজেলায় আমরা আহ্বায়ক কমিটি গঠন করেছি। জি আমাদের সফলতা ব্যর্থতা সব কিছু মিলিয়ে আছে বৃহৎ সংগঠন, জি অনেক ধরনের ব্যাপার স্যাপার আছে, আপনারা এগুলো জানেন বুঝেন সব কিছু। ইচ্ছা থাকলে অনেক কিছু করা যায় না অনেক সময়। জি আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না, সংগঠনকে দেওয়ার চেষ্টা করেছি। জি আমি ছাত্রলীগ করেছি, জেলা ছাত্রলীগের সদস্য হিসেবে কাজ করেছি। জি। আমি এতদূর আগে আমরা একসাথে ছাত্রলীগ করেছি, যুবলীগও করেছি, দীর্ঘ সময় ধরে করছি। শেষ টাইমে এখন উপনীত হয়েছি। আমিও একজন রাজনৈতিক পরিবারের সন্তান। কারণ আপনার এটা স্বল্প সময়ে আপনি আসলে উল্লেখযোগ্য কি করতে পেরেছিলেন সিলেট যুবলীগের জন্য? সিলেটের প্রথম যে আমাদের উপজেলাগুলোতে, যে আমাদের উপজেলাগুলোতে আমরা একটি কমিটি করতে হবে, এটা আমরা বুঝেছি। জি আমি এটা সুন্দর অবাক যাবে, আমি এই মুহূর্তে থানাগুলোর নাম বলবো না, এটার নাম বললে অনেকেই হয়তো মাইন্ড করতে পারে। জি আমরা এক থানাতে গেছি ছাত্রলীগের যুবলীগের সম্মেলন করতে গিয়েছি। আমরা সিলেট থেকে 14 জন লোক গিয়েছি। ওই জায়গায় গিয়ে দেখবো ব্যানার আছে, ফেস্টুন আছে, সব আছে, জি কিন্তু ওই জায়গায় লোক উপস্থিত মাত্র 9 জন। জি এবং আমাদের এমপি ক্যান্ডিডেট যিনি উনি বলেন যে কমিটি দিয়ে দেন, আমি ওই এই ইউনিয়ন থেকে ভাগ বাটোয়ারা করে। আমরা বললাম না, এটা হবে না, আমরা আমাদের সাংগঠনিক এই কমিটি করব। আমরা ওইখানেই আমাদের ওই কমিটি ডিজলভ করে আমরা আমাদের জেলা যুবলীগের ওই থানার যে সমস্ত বাইরা রয়েছে তাদেরকে দিয়ে একটি সম্মেলন প্রস্তুতি করি, যেহেতু ওনারা ওই জায়গায় খুব সম্মেলনে ক্যান্ডিডেট না, আমরা ওনাদেরকে দিয়ে একটা সম্মেলনে আহ্বায়ক কমিটি করলাম। আমি এবং আমার সংগ্রামী চেয়ারম্যান জগদীশ চন্দ্র দাস, ওনাদের উপস্থিতিতে গিয়ে আমরা 4-5টা ইউনিয়নে আমরা সম্মেলন করলাম। আমরা ওই সম্মেলনে আমাদের আজকের যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, তৎকালীন যুবলীগের প্রেসিডিয়ামের সদস্য হারুন ভাইকে আমরা স্পেশাল গেস্ট করলাম। আওয়ামী লীগের নেতৃবৃন্দরা এই জায়গায় গেস্ট ছিলেন। আওয়ামী লীগের নেতৃবৃন্দরা এবং যুবলীগের নেতৃবৃন্দ অবাক হলেন আর কি, যে আমাদের এই সম্মেলনটা দেখে, যে এই যুবলীগের সিলেট থেকে যাওয়ার পরে দেখা গেল যে অবস্থা, আর এরপরে দেখা হলো ঠিক 3 মাস পরে আমরা সম্মেলন করলাম, প্রায় 1,500 থেকে 2,000 যুব সমাবেশে। এটা আজ থেকে 3 মাস পূর্বের এটাকে বিশ্বাসই করে নেই যে 3 মাস পরে যুবলীগের ক্যান্ডিডেট হবে, দাগ ডোল পিটিয়ে মিছিল সহকারে, কারো দেখলাম যে মিছিলের সাথে হলো কি আপনার যে ব্যান্ড পার্টি সহকারে মিছিল নিয়ে আসতেছে। আমাদের যেটা হলো এটার উৎসব হলো সেই থানাতে। ঠিক পাশাপাশি আরো বিভিন্ন থানাতে এইভাবে আমরা উৎসবের মতো আমরা কমিটি মানে আমাদের সাংগঠনিক অবস্থা নিয়ে আসি এবং যে আমরা সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের কমিটিগুলো নিয়ে আসি। কারণ যুবলীগটা যে কোনো কারণেই হোক, সিলেটের যুবলীগ কবে থেকে সৃষ্টি হয়েছে সেটা আমি জানি না, তবে এই যুবলীগের প্রতিষ্ঠাতাকালীন আহ্বায়ক হলেন গিয়ে আমার শ্রদ্ধেয় চাচা, যিনি মারা গেছেন, যে সময় ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন, আগেই বলেছি। আমি ওনার সাথে জিজ্ঞাসা করি কবে থেকে, তবে আমার মনে হয় ওনারা সেই সময় যুবলীগটা করেছেন শহর কেন্দ্রিকের সীমাবদ্ধ ছিলেন। গ্রামেগঞ্জে ওনারা যুবলীগ করতে এত মনে হয় জানি না কিসের জন্য এত যুবলীগ নিয়ে জান নাই, কিংবা আমাদের ইফতিখারের শাহীন ভাইও যুবলীগের কে সুসংগঠিত করেছে বিভিন্ন থানায়, খানাইঘাটে যুবলীগ করেছে, আরো 2-1টি থানায় যুবলীগ, ওনার হাতে যুবলীগ আমরা পেয়েছি। কিন্তু শাহীন ভাই পরে যে একটি গ্যাপ, শাহীন ভাই পরে যুবলীগের আরো অনেক প্রেসিডেন্সিয়াল ছিলেন, ওনারা আমার মনে হয় এগুলাতে যাওয়ার প্রয়োজন বোধ করেন।
আমরা গিয়েছি, আমরা সম্মেলনের মাধ্যমে বিভিন্ন থানাগুলো করেছি, জি তার বাস্তব প্রমাণ আমরা পেয়েছি 2003 সালে আমাদের সম্মেলনে ওনারা সবাই আমাদেরকে ভোট দিয়েছিলেন। জি আমরা সফল ছিলাম কি সফল ছিলাম না সেইটা 2003 সালের সম্মেলনে আমাদের যেটা বিচার করে, যেহেতু আমাদের বিরুদ্ধে যারাই নির্বাচন দাঁড়িয়েছে, কেউ 20 ভোট কেউ 25 ভোট পেয়েছে, আমরা সেখানে 300-350 ভোট পেয়ে আমরা নির্বাচন জয়লাভ করেছি। বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন এবং সেই সংগঠনটি কথিত আছে সিলেটে বিভিন্ন মিডিয়া সূত্রে বা বিভিন্নভাবে যে তার নামের প্রতি সুবিচার করতে পারেনি সিলেটের বিগত দিনগুলোতে। সেখানে কি আপনাদের সময় নেতৃত্বের সংকট ছিল বা আসলে কেন নামের প্রতি যুবলীগ সুবিচার করতে পারেনি? এক সময় আজাদুর রহমান আজাদরা ছিলেন, ওনারা চলে গেছেন যুব রাজনীতি থেকে, আপনাদের হাল ধরে এখনো আছেন। এই সময়টুকুতে কিসের সমস্যা ছিল, কি সংকট ছিল আপনাদের? সংকট এই যে টাইমলি সম্মেলন না হওয়াটা, জি ত্রিবার্ষিক সম্মেলন 3 বছরের কমিটি এটি যুবলীগের গঠন অনুযায়ী টাইমলি সম্মেলন না হওয়াতে অনেকেই জড়ে পড়েছে। জি অনেক জেলা কমিটির সদস্য দেশের বাইরে গেছেন, অনেকে ইনএক্টিভ হয়ে গেছেন। জি এরপরে দল ক্ষমতায় আসলো, জি। ক্ষমতাসীন দল অটোমেটিকলি একটা স্লেক ভাব চলে আসে। জি হ্যাঁ, আমরা যখন ছাত্রলীগ শুরু করি বা যুবলীগ করলাম, জি। তখন অপোজিশনে ছিলাম, জি। বিরোধী দলে পলিটিক্স টাঙ্গা থাকে, জি। সেটাই স্বাভাবিক দেশের ইতিহাস। তো ক্ষমতাসীন দলে অটোমেটিকলি একটা স্লেক ভাব চলে আসে, জি। এটাই একটা ব্যাপার। তারপর একবন্ধুর সমস্যা আছে, অনেক কিছু বৃহৎ সংগঠন, যেহেতু এটা আমি বলেছি আগে, জি। অনেক কিছু কাজ করে। আমরা উপজেলা কমিটি গঠন করতে গেলাম, দেখা গেল কারণ এমপি তার লোক চান, আওয়ামী লীগের লোকাল আওয়ামী লীগ তার লোক চান, জি। এটা একটা সমস্যা। অনেক সময় আমরা কর্মসভা করতে গেলাম ওই বিয়ানীবাজারে, কোম্পানিগঞ্জে, কেন্দ্র থেকে নিষেধ আসলো যে ওইদিকে যাবা না। জি তো কেন্দ্র থেকে যদি আমার নিষেধ করা হতো, তো আমরা ব্লক হয়ে গেলাম। এই সমস্ত অনেক কারণই আছে আমাদের ব্যর্থতা। তো আমরা কি বলতে পারি যে আপনারা এখন সফলতাও তো আছে। ব্যর্থতার দায়ভার নিয়ে বিদায় নিচ্ছেন যুবলীগ থেকে? আসলে ঠিক তা না, তবে আমি তৃপ্ত না। জি আমি এই পর্যন্ত তৃপ্ত না। যদি সব উপজেলা সম্মেলন করে সুন্দরভাবে বিদায় নিতে পারতাম, আমি তৃপ্ত হতাম। জি। আমি বিভিন্ন সময় আমি আমার সংগঠনের গঠিত সভা বা কেন্দ্রে আমি বলেছি, জি তবে সফলতার চেষ্টা করেছি আন্তরিকভাবে, জি। কোনো কৃপণতা ছিল না, জি যে বিভিন্ন কারণে হয়ে ওঠে নাই, জি। পারি নাই। আগামীতে হয়তো বা সেই সংকট কাটিয়ে উঠবে। আমরা যদি আশা আবার করি। একটু আজাদুর রহমান আজাদের কাছে যাই, আপনারা যে সময়টাতে যুব রাজনীতিতে এসেছিলেন, তখন আপনার কথা থেকে আমি যেটা বুঝতে পারলাম যে যুব রাজনীতিতে এক ধরনের ক্রেজ ছিল, কিংবা যারা সাবেক ছাত্র নেতা তারা যখন যুব রাজনীতিতে আসছেন তখন এক ধরনের একটি জেনারেশনের একটা ক্রেজ ছিল। এখন সেই ধরনের কোনো পজিটিভ ক্রেজ বা ভাইবস কি আপনি দেখতে পান যুব রাজনীতিতে যারা আছেন বা যুব রাজনীতির মধ্যে? আওয়ামী পলিটিক্সটাই হলো কি একটু ডিফারেন্ট, একটু ভিন্ন। জি আপনার সিলেটের আওয়ামী যুবলীগ এবং কি সিলেটের আওয়ামী স্বেচ্ছাসেবক যদি তফাৎ করেন, জি তাহলে এখন মানে দৌড়ে অনেক অ্যাডভান্স সিলেট আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ। এর মূল কারণ হলো কি আর আওয়ামী যুবলীগটা সিলেটের আওয়ামী যুবলীগ যেটা আমি বলছি, এইটা তার গতিশীল নেতৃত্বের কিছুটা অভাব ছিল। আমার বন্ধু বসে আর রয়েছেন আমার ডান দিকে, উনি হয়তো এটা জানি না কি বলবেন, জি উনি কিছু ব্যাখ্যা দিয়েছিলেন না? উনি কি বলবেন, উনি যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যাটা আমাদের বেলায় ছিল, কিন্তু আমরা কিন্তু সবাইকে নিয়েই যুবলীগ করেছি। জি কারণ সবাই চায় যে তার নিজস্ব লোক, তার পছন্দের লোক হবে। জি এখানে আজকে যে সম্মেলন হচ্ছে, এই সম্মেলনেই তো সবাই চাবেন যে আমার পছন্দের লোক। যাকে জিজ্ঞাসা করবেন তিনি বলবেন না, আমি যুবলীগের কোনো গ্রুপিং এ নাই, কোনো গ্রুপিং এ নাই, যে হোক সে আমার। জি কিন্তু সবাই চান যে আমার মনমতন কিংবা আমার পছন্দের কিংবা আমার সাথে একটা সম্পর্ক যে সেই হোক। এটা নিয়ে কিন্তু আমরা যুবলীগ করতে হবে, এটা নিয়ে ছাত্রলীগ করতে হবে, এটা নিয়ে আওয়ামী লীগ করতে হবে। জি আপনি আওয়ামী লীগ করতে যান, আমরা তো আওয়ামী লীগ করতে যাই, একটা ওয়ার্ডে যদি যান দেখবেন এই ওয়ার্ডে 10 জনকে নিয়ে তাহলে 10 জন লোকের চাহিদা থাকে, 10 জন লোকের পছন্দ থাকে, কিন্তু হবেন 2 জন। এই 2 জনকেই হলো কি আপনার 8 জনকে ম্যানেজ করে আপনাকে চলতে হবে, 8 জনকে ম্যানেজ করে নিয়ে আপনি সংগঠন চালাতে হবে। জি সংগঠন চালানো কিন্তু খুব সহজ না। সম্মেলন ত্রিবার্ষিক সম্মেলন হয় আমরা, জি। কিন্তু আমরা তো এই সম্মেলনের জন্য দীর্ঘদিন পত্রিকায় দেখেছি যে সম্মেলন হবে হবে, কোনো এটার কোনো লাগাম নাই। জি এই বছর তো যুবলীগের সম্মেলন হওয়ার কথা ছিল না, জি আমি যতদূর জানি। আর আমি যুবলীগ করেছি, আমার তো একটু খোঁজখবর জানা আছে, জি। আমি নেই। এই বছরও যুবলীগে দেখা গেছে কোনো কোনো জায়গায় বিশ্রী কথাবার্তা হয়েছে। এই যে যুবলীগের সম্মেলন হচ্ছে, এই যুবলীগের সম্মেলন নিয়ে দেখা গেছে যে বিশেষ কয়েকটি থানায় একজন মানুষকে পছন্দ করে 25 জন কাউন্সিলর দেওয়া হয়েছে। জি একজন মানুষকে যাদেরকে দিয়ে আপনি 25 জন কাউন্সিলর দিলেন, এই যে 3টি 4টি থানায় 100 জন 75 জন কাউন্সিলর করছেন, তাদেরকে দিয়ে আপনি হয়তো আবার নির্বাচিত হতে পারেন, জি। নাও হতে পারে।
জি। কারণ যাকেই আপনি কাউন্সিলর করবেন সে যে আপনাকে ভোট দিবে সেইটা না, কারণ সংগঠন তার সংগঠনের গতিশীল নেতৃত্বে চলবে এবং দেখে শুনে বুঝেই সাথে তার ভোটটা দিবে, আমি বিশ্বাস করি। কারণ এখানে একেবারে মায়ের পেট থেকে বাড়ে হয়ে ছাত্রলীগ করে না, কেউ কিছুটা বুঝে ছাত্রলীগ করে, ছাত্রলীগের পরে হলে যুবলীগ করে, তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড অনেক, সে বুঝে এখানে সিলেটের ছাত্রলীগ কারা যুবলীগ কারা চালাতে পারবে। লোকমুখে শুনেছি, পত্রিকা দেখেছি, আমার বন্ধু আগামীতে যুবলীগের আর সম্মেলন কেন্দ্রীয় হচ্ছেন না, এটা আমার মনে হয়, আমি মনে করেছি যে এটা উনি খুব ভালো একটা উপলব্ধি করেছেন, যে বলতে খন্দকার মহসিন কামাল। হ্যাঁ হ্যাঁ, এটা ভালো উপলব্ধি ওনার, যে আমি এটা একটা মানে প্রভাব একটা সঠিক সিদ্ধান্ত, মানে সবাই জানে, সিলেটের পত্রিকা, সিলেটের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সিলেটের সামাজিক যোগাযোগ মাধ্যম সবাই জানে এই যুবলীগের কমিটিটা এই 11 বছরে কি করেছে। একটা যুবলীগের সম্মেলন যে সময় হয়, আপনি একটি ওয়ার্ডের সম্মেলন, একটি সেন্টার কমিটি যে সম্মেলন করে আওয়ামী লীগের, দেখবেন সেইখানে নয় লীগের আপনার উপস্থিত থাকে 100-200 জন, কিন্তু যুবলীগের সম্মেলন হবে সেই বর্ধিত সভায় যুবলীগের উপস্থিত থাকবে 17 থেকে 18 জন মানুষ। এইটা আমি বিশ্বাস করি, এটা বাংলাদেশের কোনো জায়গায়, কোনো ডিস্ট্রিক্টেই যুবলীগ, জেলা যুবলীগের সম্মেলন হবে সিলেটের মতন জায়গায়, আর এই যুবলীগের সম্মেলনের সামনে রেখে বর্ধিত সভা হবে। আর সেই বর্ধিত সভা আপনার সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি বাদ দিয়ে আর আপনার জেলা কমিটির অবস্থা বাদ দিয়ে অন্য লোক দিয়ে আপনি হল পড়াবেন, এইটা সংগঠনের ভিতরেও আসে না, সংগঠনের কোনো ডেফিনেশনও নাই, সংগঠনের গঠনতন্ত্রও নাই। সুতরাং আমি সফলতা না ব্যর্থতা ওনাদের এইটা উনি বুঝেছেন, সেই জন্য ওনাকে ধন্যবাদ। আর আমাদের কাউন্সিলর যারা রয়েছেন এখানে, আমি এখন পর্যন্ত ব্যক্তিগতভাবে অত 40-50 জন কাউন্সিলরকে আমি চিনি না, আর জানিও না, চিনি না, আমিও আগেই বললাম, আমি চাবো আমার মন মতো প্রত্যাশা থাকে, কিন্তু আমি এইটুকু বলবো যে আমি যুবলীগ করেছি, কারণ যে সময় যুবলীগ করেছি আমি আগেই বলেছি, যুবলীগের যে সময় স্লোগান দিই আমরা সবাই যুবলীগ নেতার মধ্যে শেখ মুজিব, অনেক সময় আমার সেই স্লোগানটা চলে আসতো আমরা সবাই ছাত্রলীগ নেতার মধ্যে শেখ মুজিব, কারণ আমি ছাত্রলীগ দিকে নিয়ে মিছিল করেছি। কারণ সেই সময় যুবলীগ যে সময় ট্রেডিরা ছিল, কিন্তু আমার সাথে যারা যুবলীগের ক্যান্ডিডেট ছিলেন বা যুবলীগ করতেন তা আমার থেকে 10-15 বছরের সিনিয়র, আজকে যারা মহানগর এবং জেলা আওয়ামী লীগের অনেক গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীল দায়িত্ব পালন করতেছে, তারা হলেন আমাকে নিয়ে যুবলীগ করেছে, অনেক মুক্তিযোদ্ধা তখন আমার সাথে যুবলীগ করেছে। সুতরাং আমি আগেই বলেছি যে আমি সর্বকনিষ্ঠ যুবলীগ কর্মী ছিলাম এবং নেতাই ছিলাম, মনে করেন আমি যখন কর্মী ছিলাম আমি বলবো আমি এটা দায়িত্বে ছিলাম। যে যুবলীগকে আগে যে নিয়ে আসতে হয় মিছিলে, মিটিংয়ে, যুবলীগের যে জাতীয় দিবসগুলো আছে, আমাদের যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী, আমাদের জাতীয় শহীদ দিবস, জাতীয় নুরুল দিবস, এই দিবসগুলো, জাতীয় যে দিবসগুলো রয়েছে, এই দিবসগুলো আমরা অনেক সময় শহীদ মিনারও যুবলীগের ফুল পর্যন্ত দেখতে পারি নাই। হয়তো আমার বন্ধু এখানে দ্বিমত করতে পারে, কিছু কিছু দিন দেখেছি, কিন্তু এই 11 বছরে 33টা বার হলে ওনারা সভাপতি সাধারণ সম্পাদক এখানে আসতে পারে, শুধুমাত্র শহীদ মিনারের এই জাতীয় দিবসগুলাতে। এই দিনগুলোতে আমার মনে হয় 33টা দিনের মধ্যে আমার মনে হয় ওনারা 8 থেকে 10 দিন উপস্থিত হয়েছে। আমি কিন্তু এই 33টা দিনের মধ্যে আমার উপস্থিতি কোনোদিন না ছিল না, এটা সিলেটের সবাই জানে এবং দেখেছে। আমি যেহেতু যুবলীগ করি, আমার ধারণা ছিল ওনারা আসলে ওনাদের সাথে আমি একটু শ্রদ্ধা নিবেদন দিতে। জনাব খন্দকার মহসিন কামাল, জনাব আজাদুর রহমান আজাদ আসলে অনেকটা ক্ষোভ প্রকাশ করলেন জেলা যুবলীগের উপরে, কিন্তু আমরা ইতিহাসকে এটাও দেখেছি যে আপনারা যখন দায়িত্ব নিয়েছিলেন তখন এক ধরনের তীব্র সংকটও কিন্তু রাজনীতিতে ছিল, তো সময়টাও কিন্তু এত স্মুথ ছিল না আপনাদের পথ চলা। তো যদি ওনার কথাগুলোর আলোকে যদি আপনি কিছু কথা বলতেন। ধন্যবাদ। বন্ধু আজাদ যেটা বলেছেন, তিনি আমাকে চিনেন, একসাথে ছাত্রলীগ করেছি আমরা, আমার সম্পর্কে তিনি জানেন, অনেক আন্দোলন সংগ্রামের ইতিহাস আমাদের আছে। খালি যুবলীগে আসার পরে, যুবলীগের দায়িত্ব পাওয়ার পরে আমরা প্রতিটি কর্মসূচি পালন করেছি। শহীদ মিনারের কথা যেটা তিনি বলেছেন বন্ধু, আমি সেটি খণ্ডন করে বলবো, হয়তো বা সেদিন তিনি আগে গেছেন শহীদ মিনারে, কিংবা পরে গেছেন, কিংবা আমরা সকালে দিয়েছি ফুল, তিনি রাত্রে দিয়েছেন, এই ব্যক্ত করতে পারে, এর বেশি কিছু নয়। আমরা প্রতিটি কর্মসূচি পালন করেছি, প্রতিষ্ঠা বার্ষিকী সহ, অনেক সময় তাদেরকে দাওয়াতও দিয়েছি, হ্যাঁ, কোনো সময় গিয়েছেন, কোনো সময় দান নাই, এ ধরনের হয়েছে। আর পাশাপাশি যেগুলো বললাম যে কমিটিগুলো আমরা চেষ্টা করেছি বারবার, কোনটা করতে পারছি, কোনটা পারি নাই, এই সফলতা ব্যর্থতা সবকিছু মিলিয়েই চলা। আমি অস্বীকার করবো না যে ব্যর্থতা নাই, এবং ব্যর্থতার মধ্যে শুধু আমরা না, এখানে অনেক বিষয় জড়িত। যে এখন কিন্তু একটু নতুন প্রজন্মের রাজনীতি চলে আসছে, এবং যে প্রজন্মের আসলে রাজনীতি বলা হয় যে একটি মেধাবী প্রজন্ম রাজনীতিতে আসবে বা মেধার রাজনীতিটা হবে,
তো আপনার আসলে একজন সাবেক ছাত্রনেতা হিসাবে, সাবেক যুবনেতা হিসাবে এখনকার যে আগামী 27 এবং 29 তারিখে জেলা মহানগরের যুবলীগের যে কমিটিগুলো আসবে তাদের প্রতি আপনার প্রত্যাশা কি, বা কোন ধরনের আসলে ছাত্র নেতাদের বা কাদেরকে আপনারা সামনে দেখতে চান? নেত্রী যাদেরকে নিয়ে এসেছেন, তরুণ নেতৃত্বের মধ্যে তারা মন্ত্রিসভায় নিয়ে এসেছেন, তাদের জ্ঞান রয়েছে, তারা শিক্ষিত লোক, তাদের পড়ালেখা রয়েছে, তারা একটি স্মার্ট মানুষ। শুধু স্মার্ট বলতে সেই স্মার্ট আমি বুঝাচ্ছি না, সব দিক দিয়ে অলস্কার, রাজনীতি, সমাজ, সব কিছু দিয়ে ওরা আজকে এই জায়গায় আসতে পেরেছে। আমার দাবি থাকবে আমাদের যে আগামী যে সম্মেলন হচ্ছে জেলা এবং মহানগর যুবলীগ, এই যুবলীগে আমার বন্ধু যেভাবে বলেছেন উনি আর আগামী আর যুবলীগ ক্যান্ডিডেট হবেন, ঠিক সেইভাবে আমাদের কাউন্সিলরদের প্রতি অনুরোধ থাকবে। আমার চাইতেও বড় বয়সে 5 বছর 7 বছরের বড় কিংবা আমার বন্ধু যদি কেউ থাকে তাকেও যেন নির্বাচনে জয়লাভ না করার জন্য, অর্থাৎ আপনারা একটি তরুণ প্রজন্মের, আমি চাই তরুণ নেতৃত্ব বাইরে আসুক। কারণ এই 18 বছর আমাদের সম্মেলন হয়েছে 16 বছর আগে। এই 16 বছরে ছাত্রলীগ যদি 2 জন করে ছাত্রলীগ বাইরে আসে, সাবেক ছাত্রনেতার 32 জন, কিন্তু এই সংগঠনটা 2 জন করে বাইরে আসে না, প্রত্যেকটা ইয়ারে যদি 10 জন করে বাইরে আসে, তাহলে আপনার এই 16 বছরে 160 জন লোক বাইরে ছাত্রলীগের সাবেক নেতারা বাইরে আসে। এদের রাজনৈতিক পরিচয় দিবার মতো কিছু নাই। আজকে তার রাজনীতি, সে নির্বাচনে জেল খাটলো, সে কারাগারে গেল, সে শেখ হাসিনার জন্য স্লোগান দিল, আজকে শেখ হাসিনার নেতৃত্বে আন্দোলন করে, আজকে শেখ হাসিনার যে আমরা মহাসড়কে যে আমরা অবস্থান করছি, আমাদের উন্নয়নের মহাসড়ক, সেই অবস্থানকে ধরে রাখার জন্য সে ব্যবহার পত্রিকা শুধু বিবৃতি দিবে আর ফেসবুকে স্ট্যাটাস লিখবে, তার কোনো রাজনৈতিক পদ পরিচয় থাকতে পারে না। এটা কত হইতে পারে? আমি আজাদুর রহমান আজাদ, আমার থেকে আরো বয়সে 5 বছর 7 বছরের বড়, এখনো ছাত্রলীগ করতে হবে, এখনো যুবলীগ করতে হবে। উনার ছেলে যুবলীগ করার বয়স হয়ে গেছে, তার সে মেয়ে, আমি যে 26 বছরে যুবলীগ করি, তাহলে এ মেয়েও যুবলীগ করার বয়স হয়ে গেছে। সুতরাং বাবা আর মেয়ে একসাথে যুবলীগ করা যায় না। আমরা এই কথার সূত্র ধরেই যদি খন্দকার মহসিন কামরানের কাছে যাই, যে আমরা দেখছি যে অনেক বর্তমান নেতাই আপনাদের কমিটির কিন্তু আবারও প্রার্থিতা ঘোষণা করেছেন, তো সেই তালিকায় কি আপনিও আছেন? কিংবা যদি থেকে থাকেন তাহলে কেন থাকছেন? যে যা আজাদ সাহেব বললেন যে আসলে এই বয়সে কেন যুব রাজনীতি করবেন, আর যদি না করে থাকেন তাহলে কেন তরুণদের হাতে কি ছেড়ে দিচ্ছেন আগামী রাজনীতি? হ্যাঁ, আমি বন্ধু আজাদের কথা সূত্র ধরে বলবো যে এই যে দীর্ঘ সময় আমি দায়িত্ব পালন করলাম, জি, ত্রিবার্ষিক কমিটি, 3 বছরের কমিটি, 3 বছরের কমিটি 12, 14, 15 বছর হয়ে গেল। এই সময় দায়িত্ব বিভিন্ন পর্যায়ে 3 দফা আমি চালানোর পরে আবার এই জুনিয়রদের সাথে আমি প্রার্থী হব, এটা আমার বিবেকে দেয় নাই, আমি যার কারণে প্রার্থী হইনি। এবং আমি প্রত্যাশা করি 29 জুলাই সম্মেলনে নতুন নেতৃত্ব যে বেরিয়ে আসবে, ইয়াং জেনারেশন, সাবেক ছাত্রলীগ, সাবেক ছাত্র নেতারা, ছোট ভাইয়েরা যুবলীগ করুক, যুবলীগ আরো আমি যেটা পারি নাই সেটা তারা পারবে, এই বিশ্বাসী আস্থা নিয়ে আমি প্রার্থী হই নাই। এবং এই সার্বিক সহযোগিতা করে আমি সম্মেলনটা করে সুন্দরভাবে বিদায় নিতে চাই। সম্মেলন সফল হোক, নতুন নেতৃত্বে বেরিয়ে আসুক এবং জননেত্রী শেখ হাসিনা মিশন 2021 বাস্তবায়নে আগামী যুবলীগ কাজ করবে, সেটাই প্রত্যাশা আমার। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে আসি। যদি একটি প্রশ্ন দুজনের কাছেই করি আপনাদের, যে তরুণ প্রজন্মের একটি বড় অংশ মনে করে যে দেশের চলমান রাজনীতি, বিশেষ করে ছাত্র রাজনীতির সাথে তাদের জড়িত হওয়া উচিত না, বা তারা রাজনীতিকে পছন্দ করছে না। আপনারা ছাত্র নেতা ছিলেন, আপনারা কিন্তু তরুণদের কাছে গ্রহণযোগ্য, অনেক জনপ্রিয়। সেই জায়গায় এখনকার তরুণরা কেন রাজনীতি বিমুখ? তাদের উদ্দেশ্যে আপনারা কি বলবেন? বিমুখতার কারণ হচ্ছে রাজনীতিটা বিভিন্ন কারণে নোংরা হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, মেধাভিত্তিক রাজনীতির অভাব রয়েছে, এবং এই যে ক্যাডার ভিত্তিক, গ্রুপ ভিত্তিক রাজনীতি, এগুলোর কারণে অনেক সময় অনেক দাঙ্গা হাঙ্গামা, রক্তারক্তি, খুনাখুনি হয়ে থাকে, যার কারণে এই মেধাবী ছাত্ররা বা মেধাবী মানুষরা রাজনীতিতে আসতে চায় না, এবং রাজনীতি করাপ্টেড হয়ে গেছে। রাজনীতিবিদরা অনেক সময় করাপশনে জড়িয়ে যান বিভিন্নভাবে। এই কারণে প্রসঙ্গে আমি বলতেছি যে এই যে দীর্ঘ সময় আমি যুবলীগটা চালালাম, সময় থেকে শুরু করে এই সময়ের মধ্যে আমরা কোন টেন্ডার বাড়ি, দখল বাড়ি ইত্যাদি যাই নাই। আজকে এই 15 বছর পরে আমার অ্যাকাউন্ট খুঁজলে অনেক পুয়ার অ্যাকাউন্ট, এটা আমি গর্ব করে বলতে পারি। আঙ্গুল ফুলে কলা গাছ হই নেই, কিন্তু আজকে তো রাজনীতিবিদরা অনেকেই সেটা চায় না, বা অনেকেই মনে করে কম সময়ে নেতা বনে যাবে, কোন সময় গাড়ি বাড়ি মালিক হয়ে যাবে। এই যে টেন্ডেন্সি, রাজনীতির উদ্দেশ্য হওয়া উচিত, হ্যাঁ, উদ্দেশ্য হওয়া উচিত না, রাজনীতি দিলেও মনে হয়ে যাচ্ছে। ভালো মানুষেরা আমরা স্বাগত জানাই, ভালো মানুষেরা রাজনীতিতে আসুক,
রাজনীতিক সমৃদ্ধ হোক, ভালো মানুষের দ্বারা দেশ সমৃদ্ধ হোক। জনাব আজাদুর রহমান আজাদ, সর্বশেষ বক্তব্য যদি কিছু থাকে। কঠিন প্রশ্ন। আপনি যদি আমাদের এই যে 2 দিন পূর্বে যে এসএসসি পরীক্ষার রেজাল্ট বাইর হয়েছে, এইচএসসি পরীক্ষা, আপনি এদের দিন যারা ভালো ভালো রেজাল্ট করেছে, গোল্ডেন এ প্লাস পেয়েছে, তাদের যদি সাক্ষাৎকার নেন, দেখবেন কেউ রাজনীতির কথা বলবে, সে ইঞ্জিনিয়ার হবে, সে পাইলট হবে, সে ডাক্তার হবে, সেই আমাদের এটা দুঃখের বিষয় হলো গিয়ে আমরা যে সময় ম্যাট্রিক পাস করেছি তখন থেকে এখন পর্যন্ত ম্যাট্রিক পাস করার পরে ইন্টারভিউ পাস করার পরে বলে না যে আমি রাজনীতি করি। সরকারে যিনি রয়েছেন উনি সরকারে খুব ভালোভাবে চালাচ্ছেন, খুব ভালো আমলা, খুব ভালো কামলা উনি। কিন্তু যে সময় রিটায়ারমেন্ট করবে তখন বলবেন যে আমি এখন দেশ সেবা করব। এর আগে উনি আর দেশের সেবা করেন নাই। রাজনীতি আমি মনে করি সব জায়গায় রাজনীতি রয়েছে। যে ভালো ছাত্র, সে যিনি ভালো ডাক্তার রয়েছে, সেখানে একটা রাজনীতি রয়েছে, সে দেশের সেবা করতেছে। কিন্তু আমি যেটা দেখলাম এটা আমাদের দেশে এটা দুঃখজনক হলো সত্য। আমাদের দেশে যে সমস্ত বাইরা রয়েছে, সরকারি চাকরি করে কিংবা ভালো ব্যবসায়ী যারা রয়েছে, ওনারা আগে রাজনীতিকে গালাগালি করবে, আর ঠিক 60-65 বছর বয়সী হলে দেখবেন ওনারা বলবেন যে আমরা এখন দেশের সেবা করব। এর আগে যে ওনারা সরকারের চাকরি করলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চাকরিটা করলেন, সেই সেবাটা কিসের সেবা? আগে তো রাজনীতিবিদকে খুব গালাগালি করলেন। এই একটা টেন্ডেন্সি রয়েছে আমাদের শিক্ষায়, যারা এখন একেবারে নতুন যারা আমাদের বয়সে টিনেজার যারা, তাদের ভিতরে একটা কাজ করে। আর একটা কাজ হলো গিয়ারি, যেটা হলো গিয়ারি, দেখবেন যে কোনো রাজনীতিবিদ যদি মানুষ, কিন্তু কোন রাজনীতিবিদ যদি কোনো একটা ভুল করে, সেই ভুলটা আপনারা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া তথা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আমরা বলি, যেটা আমার ফেসবুক, টুইটার, এগুলাতে এত বিশাল আকারে যে সময় ফলাও করা হয়, এটা নিয়ে একটা হুলস্থুল কাণ্ড হয়ে যায়। তখন এই জিনিসটা সে কলেজে পড়ে কিংবা ইয়েতে পড়ে, স্কুলেই পড়ে বা কলেজে পড়ে কিংবা রাজনীতি দ্বারের কাছে, যে ইংলিশ মিডিয়ামকে ভালো ছাত্র দ্বারের কাছেই নেয়, তার কাছে এই জিনিসটা আপনার এমন আকারে যায়, মনে করা যায় যে রাজনীতিবিদ, সব রাজনীতিবিদরা দুশ্চরিত্র, সব রাজনীতিবিদরা না বুঝেই একটা সিদ্ধান্ত। মহসিন কামরান, সর্বশেষ যদি বাংলা বিরোধী দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে। আমি এতটুকু বলবো যে আজকের আলোচনা থেকে, যেহেতু যুবলীগকে নিয়ে এই আলোচনা, আগামী 29শে জুলাই সম্মেলন সফল এবং সার্থক হোক এবং সিলেটবাসী একটা দক্ষ যুব সংগঠন পাক, আগামীতে যুব কমিটি পাক, এবং এই সংগঠনের মাধ্যমে সিলেটের কাজ হবে, সিলেটের দাবি দেওয়া আদায়ের সংগ্রামে তারা কাজ করবেন এবং মেধাভিত্তিক রাজনীতি করবেন। এবং প্রত্যাশা করব, আপনাদের ধন্যবাদ জানাই এবং রাত দরবার অনুষ্ঠানের দর্শকবৃন্দকে সবাইকে আমি এটুকুই বলবো যে আসুন, ভালো মানুষরা রাজনীতিতে আসুন, সবাই মিলে দেশটাকে গড়ে তুলি, মেধাভিত্তিক রাজনীতি করি, সুশীল সমাজ সহ সবাই মিলে দেশটাকে গড়ে তুলি। দেশ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে এগিয়ে যাচ্ছে, আগামীতে আরও এগিয়ে যাবে। আমরা সুখী, সুন্দর, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলব, বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়ে উঠবে প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ জনাব আজাদুর রহমান আজাদ এবং খন্দকার মহসিন কামরান। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম সিলেট যুবলীগের একাল সেকাল নিয়ে, এবং আমরা এই সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে কথা বলার জন্য দুজন আমন্ত্রিত অতিথির কাছ থেকে অনেক বিস্তর আলোচনা শুনেছি। তাদের কথাগুলো থেকে আমরা অনেক ধরনের সফলতার গল্প শুনেছি, অনেক ব্যর্থতার গল্প শুনেছি। পাশাপাশি আগামী দিনের যুব রাজনীতিতে আগামী 29 এবং 27 জুলাই সিলেটের যে যুবলীগের সম্মেলনগুলো হবে, সেখান থেকে আসলে আগামীতে যে দক্ষ এবং মেধাভিত্তিক রাজনীতির যারা কর্ণধার হবেন, এবং বিগত দিনের যাদের ছাত্র রাজনীতির গৌরবময় ইতিহাস আছে, এবং যারা আসলে প্রকৃত অর্থে যুবক এবং যাদের আসলেই এখন যুবকদের আইকন হওয়া উচিত, তাদের সমন্বয়ে জেলা যুবলীগ, মহানগর যুবলীগ সিলেট অঞ্চলে আগামী দিনে তাদের কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশ আওয়ামী লীগের তথা বাংলাদেশ আওয়ামী যুবলীগের একটি নতুন ইমেজ নতুনভাবে ফিরিয়ে আনবে, সেই প্রত্যাশা ওনাদের থেকে আমরা শুনেছি। এবং আগামী সম্মেলনটি যেন তাদের সফল হয় এবং সেখান থেকে যেন নতুন ভালো নেতৃত্ব বেরিয়ে আসে, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজকের রাজদরবার থেকে। দেখা হচ্ছে আগামী পর্বে অন্য কোনো অতিথির সাথে, অন্য কোনো বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।